আসসালামু আলাইকুম প্রিয় মেডিকেল ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার যেই সার্কুলারটি এটি কিন্তু প্রকাশিত হয়েছে। বিস্তারিত সার্কুলারটি কিন্তু আমরা আজকে হাতে পেয়েছি। সো এই সার্কুলারে যে পরিবর্তনগুলো আছে এবং তোমাদের যে কনফিউশনের ব্যাপারগুলো আছে, সেই কনফিউশনের ব্যাপারগুলোই কিন্তু আমরা এখানে ক্লিয়ার করব। তার আগেই শুরুতে একটু বলে নেই, আমাদের সবচাইতে বড় যেই কনফিউশনের ব্যাপারটা ছিল, সেটা ছিল হচ্ছে সাধারণ জ্ঞানের সিলেবাসটা কী হবে। তো সাধারণ জ্ঞানের সিলেবাসটা কিন্তু এই সার্কুলারে খুবই স্পেসিফিকভাবে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী। তার মানে কিন্তু এখানে আমাদের বাংলাদেশের যে ইতিহাস, সংস্কৃতি, ভৌগোলিক বিষয়াবলী, সাথে অন্যান্য বাংলাদেশ রিলেটেড যা যা ইনফরমেশনস আছে সব তো থাকতেছেই, তার সাথে আন্তর্জাতিকের বেশ কিছু অংশ কিন্তু যুক্ত হচ্ছে। সো এটা নিয়ে এই ১ মাস সময়ের মধ্যে স্টুডেন্টরা কিভাবে এই আন্তর্জাতিকের সিলেবাসটাকে কভার করবে, অনেকেই অনেক টেনশনে আছো। প্রথম কথা বলি, ভাইয়া এই আন্তর্জাতিকের যে ৪টা বা ৫টা কোয়েশ্চেন আসবে, এটা নিয়ে এত টেনশন করার মতো কিছু হয়নি এখনো পর্যন্ত। কারণ হলো, তো এই সাধারণ জ্ঞানের ৪-৫ নাম্বার ছাড়াও কিন্তু তোমার আরও অনেক নাম্বারের পরীক্ষার প্রিপারেশন কিন্তু আছে। তোমার ওই প্রিপারেশনটাও কিন্তু অনগোয়িং রাখতে হবে। সো তোমার অন্যান্য সাবজেক্টের যে ৯৪-৯৫ নাম্বারের সিলেবাস বা যেই প্রস্তুতি আছে, ওইটা অনগোয়িং রাখার পাশাপাশি এই শেষ সময়ে তুমি আন্তর্জাতিকের জন্য কিভাবে প্রিপারেশন নিবে, সেই কারণে কিন্তু উদ্ভাসন মেশ শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের জন্য মেডিকেল ফাইনাল টাচ তোমরা পেয়েছিলে যেরকম, একই রকমভাবে জিকেই ফাইনাল টাচ প্রোভাইড করা হবে এবং সেটা তোমরা খুব অল্প সময়েই কিন্তু পেয়ে যাবে। এবং এই জিকেই ফাইনাল টাচের মধ্যে ইংলিশ এবং জিকে মানে জেনারেল নলেজে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সব অংশকে কভার করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসার মতো, সবগুলোকে একটা কম্পাইল আকারে, একটা বই আকারে তোমাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়া হবে এবং সেটা আমরা আশা করি তোমরা খুব অল্প সময়ের মধ্যেই পেয়ে যাবে। এবং এই জিকেই কোশ্চেন মানে জিকেই যে ফাইনাল টাচ আছে, এই ফাইনাল টাচটি কিন্তু উন্মেষের যেই মূল কোর্সের স্টুডেন্ট আছে তারা তো পাবেই, তার সাথে সাথে কিন্তু মডেল টেস্টের প্রোগ্রামে ভর্তিকৃত যে স্টুডেন্ট আছে তারাও কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের এই জিকে প্রিপারেশন আরও ভালো করার জন্য, যেন তোমরা কোনোভাবে ভয় না পাও বা আরও আরও যেন তোমরা সহজে পড়তে পারো, সেই কারণে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক বিষয়াবলীর উপর অনলাইনে কিছু ক্লাসের ব্যবস্থা করেছি। আজকে থেকেই কিন্তু ক্লাসগুলো শুরু হচ্ছে এবং এই আজকে থেকে যে ক্লাসটা শুরু হচ্ছে এটা প্রথম ক্লাস হবে। তার পাশাপাশি কিন্তু আমরা মোট 4টি ক্লাসের ব্যবস্থা করেছি, যে ক্লাসগুলো অনলাইনে হবে এবং এই ক্লাসগুলোর অ্যাক্সেস কিন্তু উন্মেষে ভর্তিকৃত সকল স্টুডেন্টের জন্য থাকবে। তার মানে হচ্ছে আমাদের প্রিভিয়াসলি ভর্তিকৃত স্টুডেন্টরা তো পাচ্ছেই, তার সাথে সাথে এই যে মডেল টেস্ট প্রোগ্রামে যারা ভর্তি হবে তারাও কিন্তু এই ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, সো চলো তাহলে আমরা আমাদের এই সার্কুলারের যেই ভর্তি নির্দেশিকা বা সার্কুলারের যেই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আছে সেগুলো আমরা একটু খেয়াল করি। সো এখানে তোমরা সবাই ইতিমধ্যেই জানো যে 17ই জানুয়ারিতে পরীক্ষা হবে, হ্যাঁ, সকাল 10টা থেকে 11টার মধ্যে 1 ঘন্টার একটা পরীক্ষা। সো এরপরে যেটা আছে যে অনলাইনে আবেদন শুরু হবে কবে, মানে 10 ডিসেম্বর মঙ্গলবার, মানে আগামীকাল সকাল 10টা থেকে আবেদনটা শুরু হতে যাচ্ছে এবং আবেদনটা চলতে থাকবে হচ্ছে 27 ডিসেম্বর পর্যন্ত, শুক্রবার রাত 11টা 59 মিনিট পর্যন্ত থাকবে। তবে আমরা সবসময়ই রিকমেন্ড করি তুমি দ্রুত সময়ের মধ্যেই আবেদনটা করার চেষ্টা করবে। এখানে বেশ কিছু ব্যাপার আছে আবেদন দ্রুত সময়ে করার পেছনে, আমি সামনে বলবো ইনশাল্লাহ। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 24-25 শিক্ষাবর্ষে, মানে তোমাদের যে শিক্ষাবর্ষ, এটা মেডিকেলের সার্কুলার অনুযায়ী তোমরা 24-25 শিক্ষাবর্ষ হইতে যাচ্ছ, যখন মেডিকেলে চান্স পেয়ে যাবা তখন তোমাদের যখন সেশন বলবে 24-25 সেশন হবে আর কি, হ্যাঁ, ইনশাল্লাহ। এখন দেখো এখানে এই জিনিসগুলা মোটামুটি একই রকম অ্যাজ ইউজাল যেরকম নীতিমালাতে প্রকাশিত হয়েছিল। যেমন এখানে বলেছে যে এইচএসসি মানে যেই প্রার্থী থাকবে তাকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে 24 সাল অথবা 23 সাল, 24 সাল অথবা 23 সাল, ঠিক আছে। আর এসএসসি হচ্ছে 21 সাল, কমপক্ষে 21 সাল এবং 21 সালের পরে, মানে 21 সাল অথবা 22 সাল। 21-এর আগে যদি এসএসসি পাস করে তাহলে কিন্তু তার মানে ভর্তি পরীক্ষা দেওয়ার যে যোগ্যতা সেটা কিন্তু থাকবে না আর কি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা হলো যে যারা তোমার এ লেভেল, ও লেভেল, এসএসসি, এইচএসসি যেই পরীক্ষা দিক না কেন তাদের 3টা সাবজেক্ট অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে কি বায়োলজি, ফিজিক্স এবং কেমিস্ট্রি। এই জিনিসগুলো মোটামুটি কমন জিনিস, এটাতে আমাদের এরকম কোনো প্রবলেম হয় না। আরেকটা ব্যাপার হলো কি, জিপিএ নিয়ে অনেকের একটা কনফিউশন থাকে যে ভাইয়া আমার নির্দিষ্ট একটা সাবজেক্টে জিপিএ A- এসছে, বি এসছে, আমি কি অ্যাপ্লাই করতে পারবো কিনা। নির্দিষ্ট সাবজেক্ট উল্লেখ আছে শুধুমাত্র বায়োলজির ক্ষেত্রে, তোমাকে বায়োলজিতে কমপক্ষে 4 পয়েন্ট অর্থাৎ এটা থাকতে হবে।
কিন্তু মোট জিপিএ তোমার 9 থাকলেই হবে। এবং এটা কিন্তু ভাইয়া ফোর্থ সাবজেক্ট সহ, এটা কিন্তু ফোর্থ সাবজেক্ট ছাড়া না, ফোর্থ সাবজেক্ট সহ তোমার মোট জিপিএ 9 থাকতে হবে। তবে বায়োলজিতে 4 থাকতে হবে। অন্য কোনো সাবজেক্ট সম্পর্কে কিন্তু কত পয়েন্ট থাকতে হবে কোনো কিছু বলা নাই। সো কোনো একটা সাবজেক্টে তোমার বি থাকুক, এ মাইনাস থাকুক, তুমি কিন্তু ঠিকই অ্যাপ্লাই করতে পারবা। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা খেয়াল করি, এটা যারা হচ্ছে মানে ট্রাইবাল বা নন ট্রাইবাল বিভিন্ন কোটা যাদের আছে, হ্যাঁ, ওই কোটার যারা মানে কোটার যারা প্রার্থী থাকবে তাদের জন্য কিন্তু এটা একটু রিল্যাক্স আছে। জিপিএটা টোটাল 9-এর জায়গায় 8 হবে। বায়োলজির ক্ষেত্রে এটা হচ্ছে তোমার 3.5, ঠিক আছে, আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না যদি 3.5-এর কম কোনো সাবজেক্টে কোনো পরীক্ষায় যদি থাকে। তার মানে এসএসসি এবং এইচএসসিতে 3.5-এর বেশি থাকতে হবে। এটা কিন্তু সবার জন্য না, এটা কিন্তু স্পেসিফিক বলা হয়েছে শুধুমাত্র কিসের জন্য, এই যে যারা হচ্ছে ট্রাইবাল আছে, হ্যাঁ, মানে উপজাতীয় এবং পার্বত্য জেলার উপজাতীয় প্রার্থী যারা থাকে তারা। এরপরে আসো যে এই জায়গাটাতে তোমাদের একটা কনফিউশন হয়েছে, লিখিত পরীক্ষায় 100টি প্রশ্ন। এখানে তোমরা চিন্তা করলে অনেকে আবার যে রিটেন শুরু হলো কিনা। এই লিখিত মানে ভাইয়া এই এমসিকিউ পরীক্ষাটাকেই লিখিত বলা হয়েছে। মানে এমসিকিউতে 100টা প্রশ্ন থাকবে, 100টা প্রশ্নের প্রত্যেকটা নাম্বার একটা ভুল উত্তরের জন্য আগে যেরকম 0.25 নম্বর কাটা যাইত, একই রকমভাবে এখানেও কিন্তু এই 0.25 নাম্বারই কাটা যাবে। এবং নাম্বারের যে বন্টনটা সেটাও আগের মতোই আছে। বায়োলজির জন্য 30, কেমিস্ট্রির জন্য 25, ফিজিক্সের জন্য 20, ইংলিশের জন্য 15, সাধারণ জ্ঞানের জন্য হচ্ছে 10। এবং সাধারণ জ্ঞানের এখানটাতে বলে দিয়েছে যে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী 10। একটা সময়ে যখন তোমার এই রিসেন্ট 2-3-4 বছর ধরে যখন পরীক্ষা হচ্ছে, তো তখন কিন্তু এখানে বলা থাকতো বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ, হ্যাঁ। সো এর আগে যখন বাংলাদেশ ও আন্তর্জাতিক বলা ছিল, তখন এখানে নাম্বারও স্পেসিফিক করা ছিল, বাংলাদেশ থেকে 6, আন্তর্জাতিক থেকে 4, ঠিক আছে, এরকম নাম্বারও আগে স্পেসিফিক করা ছিল। সো আমরা যেটা ধারণা করছি এবছরও এরকমটা হতে পারে, 6 আর 4 এরকমটা হতে পারে, হ্যাঁ। ওকে, এরপরে যদি আমরা খেয়াল করি আরো কিছু যে কথাবার্তা আছে, যে 5 নম্বর থাকবে হচ্ছে 40, অর্থাৎ মেধা তালিকা অনুযায়ী তো সরকারি মেডিকেল কলেজে চান্স পাবেই যারা বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজে পড়তে চায়, অথবা যারা বিদেশে বা অন্য দেশে গিয়ে মেডিকেলের এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করে বিএমডিসি রেজিস্ট্রেশন নিবে বাংলাদেশে ডাক্তার হিসেবে প্র্যাকটিস করার জন্য। তাদের জন্য কিন্তু একটা ক্রাইটেরিয়া বলা আছে, এই পরীক্ষাতে অংশগ্রহণ করতেই হবে, এই পরীক্ষাতে অংশগ্রহণ করে কমপক্ষে 40 নম্বর পাইতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, আর জিপিএর যে মার্কিংটা ছিল এটাও গত বছরের চাইতে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। গত বছর এখানে 200 নম্বর ছিল, এবছর কিন্তু মোট জিপিএতে মোট নম্বর 100। তাহলে এবছর তোমার পরীক্ষার মোট নম্বর হচ্ছে 200। 200-র মধ্যে তোমার এমসিকিউতে থাকতেছে হচ্ছে 100, আর জিপিএতে থাকতেছে হচ্ছে আরও 100, ঠিক আছে, এমসিকিউতে 100, জিপিএতে থাকতেছে 100। এবং এই জিপিএর মধ্যে আবার যদি দুইটা ভাগ করি, এইচএসসি যেটা আছে এইচএসসিতে হচ্ছে 50, এসএসসির যে মার্কটা আছে এটাতেও হচ্ছে কি 50 মার্কস, ঠিক আছে। আর মার্কস কিভাবে ক্যালকুলেট করতে হবে, তার মানে এটা যেহেতু 50-50 মার্কস, হ্যাঁ, এটা ক্যালকুলেশন জটিল না, একদমই সহজ। তোমার যে জিপিএটা ছিল এইচএসসি বা এসএসসিতে, এটাকে 10 দিয়ে গুণ করলেই তুমি তোমার মোট নম্বরটা পেয়ে যাচ্ছ। যাদের জিপিএ 5 আছে, নট নেসেসারি গোল্ডেন এ প্লাস, শুধু জিপিএ 5 থাকলেই হবে, তারা কিন্তু ফুল মার্কস পেয়ে যাচ্ছ 50-এ 50, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই জিনিসগুলো দেখে নিলাম। এবারে খেয়াল করো, এখানে আরও ইম্পর্টেন্ট যেই কথাবার্তাগুলো আসছে সেটা হলো কি সেকেন্ড টাইমারদের যেই নাম্বারের কাটার ব্যাপারটা। আগে এখানে 5 নাম্বার কাটা হতো, এবছর কিন্তু 3 নম্বর কাটা হবে সেকেন্ড টাইমারদের, হ্যাঁ, এই যে এখানে বলা আছে। এবং যারা বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজ বা ডেন্টাল ইউনিটে ভর্তি আছে তাদের জন্য আগে 7.5 নাম্বার কাটা হতো, এবছর কিন্তু 6 নাম্বার করে কাটা হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, সো এরপরে অনলাইনের আবেদনপত্র কোথায়, আমরা তো জানি যে আমাদের এই dgme.teletalk.bd.com.bd থেকে ওয়েবসাইট থেকে আমাদের অনলাইনের অ্যাপ্লিকেশনগুলো করা যায়। তাছাড়াও এই অনলাইন অ্যাপ্লিকেশন করার লিঙ্ক কিন্তু আমরা স্বাস্থ্য অধিদপ্তরের যতগুলা ওয়েবসাইট আছে সবগুলা থেকেই করতে পারবো, হ্যাঁ। ও আবেদন শুরুর ব্যাপারগুলো অলরেডি আমরা দেখে নিয়েছি, হ্যাঁ। আবেদন শুরু করব কবে, আমরা আগামীকাল সকাল 10টা থেকে, শেষ তারিখ 27 তারিখ। অনলাইন আবেদন ফি জমা দেওয়ার মানে আবেদন ফি যে 1000 টাকা, হ্যাঁ, এই 1000 টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 28 তারিখ আর কি। আর প্রবেশপত্র ডাউনলোড করার কিন্তু একটা টাইম বলে দেয়, শেষ সময়ে গিয়ে অনেকেরই এই জিনিসটা খেয়াল থাকে না।
প্রিপারেশনের একটা প্রেশার থাকে, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড না করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা কঠিন হয়ে যায় বা অনেক সময় সম্ভব হয় না। সো এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে রাখতে হবে 12 থেকে 14 তারিখের মধ্যে, হ্যাঁ। এবং অবশ্যই অ্যাডমিট কার্ডটা রঙিন প্রিন্ট করতে হবে, কারণ তোমাদের যে ছবিটা তোমরা এখানে আপলোড করবা সেই ছবিটা কিন্তু জলছাপ আকারে থাকবে। সো এই জলছাপটা দেখা যাওয়ার জন্য এই প্রিন্টটা রঙিন হইতে হবে, হ্যাঁ। ওকে, এখন দেখো যে এটাতে আমাদের কোনো কাজ নাই, এটাতে হচ্ছে যারা বিভিন্ন পরীক্ষার কন্ট্রোলার থাকবেন বিভিন্ন মেডিকেল কলেজে তাদের জন্য। ভর্তি পরীক্ষার তারিখ ইতিমধ্যেই আমরা জানি। এখন ভর্তি পরীক্ষার যে যারা বিদেশি ডিগ্রিধারী বা এ লেভেল ও লেভেল যারা পাশ করেছে তাদের ইকুইভ্যালেন্স সার্টিফিকেট নিতে হবে। আশা করি তোমরা যারা ও লেভেল এ লেভেল পাশ করেছো তারা ইতিমধ্যে এই নিয়মটা জানো, বা যদি না জেনে থাকো তাহলে এখন আমি বলে দিচ্ছি যে ইকুইভ্যালেন্স সার্টিফিকেট নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের যে পুরাতন বিল্ডিং আছে, পুরাতন বিল্ডিংয়ের 204 নাম্বার রুম, হ্যাঁ, ওই রুমে গিয়ে হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্স সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হয়। তবে অ্যাপ্লাইয়ের আগে হচ্ছে 2000 টাকার একটা ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার করতে হয় আর কি, ঠিক আছে, ইকুইভ্যালেন্স সার্টিফিকেটের জন্য। ওকে, তো এটা যাদের জন্য যারা এটার ক্যান্ডিডেট তাদের জন্য এটা একটু বিস্তারিত পড়ে নিলেই হবে। আর এছাড়া বিদেশি যারা আছে তাদের জন্য এটুকু সবার জন্য না, বিদেশিদের জন্য বা বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি পাসপোর্টধারী যারা আছে, যারা বিদেশ থেকে এসএসসি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তাদের এই মন্ত্রণালয় বা হাই কমিশন থেকে একটা সার্টিফিকেট লাগবে আর কি। ওকে, মানে সত্যায়িত করা লাগবে সার্টিফিকেটটা। এরপরে যেটা আছে এখানে যে বাংলাদেশের বাইরে যারা এমবিবিএস পড়তে চায় তাদেরও এলিজিবিলিটি রেজিস্ট্রেশনের জন্য 40 নম্বর কমপক্ষে পাইতে হবে, হ্যাঁ। এই জিনিসগুলো সবার জন্য প্রযোজ্য না, এগুলো এত ইম্পর্টেন্ট কথা সবার জন্য না, হ্যাঁ। যারা এটার ক্যান্ডিডেট তারা এই অংশটুকু একটু ডিটেলসে দেখে নিবা। এবারে আসো যে ওই ওএমআর মেশিন পরীক্ষা করা, তো এই জিনিসগুলা মোটামুটি আমরা সবাই জানি। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো ভর্তি পরীক্ষা কতগুলা মেডিকেল কলেজের আন্ডারে হয়ে থাকে। আমরা জানি বাংলাদেশে মেডিকেল কলেজ আছে টোটাল 37টা সরকারি মেডিকেল কলেজ। সব মেডিকেল কলেজকে কিন্তু আমি পরীক্ষার সেন্টার হিসেবে চয়েস দিতে পারবো না, কারণ পরীক্ষার সেন্টার আছে হচ্ছে 19টা মেডিকেল কলেজ, এটা একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এবারে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবার জন্য দেখা মানে একদম আবশ্যক আর কি। তো আমি যে অ্যাপ্লিকেশন করব আগামীকাল থেকে, আমার অ্যাপ্লিকেশন করার আগে কি কি ইনফরমেশন গুছিয়ে রাখতে হবে এটা অনেকেই ভুলে যায়। প্রথম কথা হলো যে আমাকে অ্যাপ্লিকেশন করার আগে প্রথমে আমার একটা টেলিটক সিম দরকার হবে। এটা নট নেসেসারি যে আমার নিজের সিম, আমার নিয়ার ডিয়ার যে কেউ হলেই হবে যে আমার এই টেলিটক সিমটা থেকে 100 টাকা 1000 টাকা যে হচ্ছে কি করতে পারবে, পে করতে পারবে আর কি, হ্যাঁ। মানে 1000 টাকা টেলিটক সিমের মাধ্যমে, প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে। তার মানে অ্যাপ্লিকেশন করার জন্য একটা টেলিটক প্রিপেইড সিম দরকার হবে। এছাড়া আর কি কি আমার মানে অ্যাপ্লিকেশন করার জন্য প্রার্থীর বা যে ক্যান্ডিডেট থাকবে তার কি কি লাগবে, তার একটা রঙিন ছবি লাগবে, তবে এই ছবিটা স্ক্যান করা থাকতে হবে, মানে সফট কপি থাকতে হবে আর কি। এবং এটার একটা মাপ বলে দিয়েছে তারা যে 300x300 পিক্সেল, এর চেয়ে বড় হলে কিন্তু এটা আপলোড হবে না। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে একটা সিগনেচার লাগবে। সিগনেচারটা হচ্ছে কি 300x80 পিক্সেল এরকম মাপের হইতে হবে, হ্যাঁ। অর্থাৎ তুমি যেই পিসিটা থেকে অ্যাপ্লাই করবা সেই পিসিটা থেকে কিন্তু সেই পিসিতে এই মানে এগুলা সফট কপি পেন ড্রাইভে হোক বা আগের থেকে পিসিতে নেওয়া থাকতে হবে, হ্যাঁ। ওকে, এখন যদি আমরা খেয়াল করি যে এই জিনিসগুলোর পাশাপাশি আমার এইচএসসি অথবা এসএসসির যে রেজিস্ট্রেশন কার্ড আছে সেই রেজিস্ট্রেশন কার্ডগুলোও সাথে থাকতে হবে, কারণ আমার এখানে রেজিস্ট্রেশন নাম্বারগুলো প্রয়োজন হবে আর কি, হ্যাঁ। ওকে, এখন আমরা যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটে ঢোকার পর আমাদের এখানে যে আমাদের যেই www.dgme.teletalk.com.bd এরকম যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটে আমরা যাব। যাওয়ার পর তারা আমাদেরকে বেশ কিছু আমাদের কিছু নির্দেশনা দিবে, সেই নির্দেশনাগুলো আমরা দেখব। নির্দেশনাগুলো দেখার পর আমরা এখানে আমাদের যে ইনফরমেশন, বেসিক ইনফরমেশন যেগুলো চাইবে সেই ইনফরমেশনগুলো আমরা এখানে ফিল আপ করবো। যে প্রার্থীর নিজের জেলা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, হ্যাঁ, এগুলো আগের থেকে লিখে রাখলে ভালো। তোমরা যখন অ্যাপ্লিকেশন করতে যাবা বা নিজে বাসায় যখন অ্যাপ্লিকেশন করবা, অ্যাপ্লিকেশন করতে বসার আগেই তোমার এই জিনিসগুলা গুছিয়ে রাখা ভালো, হ্যাঁ। এই যে এই জায়গাটা একটু খেয়াল করবা যে তোমার জেলা, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা এগুলা লিখিতভাবে আগের থেকে লিখে রাখলে তোমার মানে অ্যাপ্লিকেশনটা হ্যাসেল হবে না, তখন আর খুঁজতে হবে না যে এটা কি ওটা কি, হ্যাঁ। ওকে, এবং অ্যাপ্লিকেশন করার আগেই তুমি তোমার মেডিকেল কলেজের যে 37টা মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজের একটা চয়েস লিস্ট আগেই তুমি বানিয়ে রাখবে, হ্যাঁ। এবং
আমরা জানি যে আমাদের মেডিকেল কলেজের টোটাল সিট হচ্ছে কতগুলো, টোটাল সিট হচ্ছে এই 5380। হ্যাঁ, এই 5380 সিটের মধ্যে জেনারেল সিট আছে হচ্ছে কত, 5072। ফ্রিডম ফাইটারদের জন্য সংরক্ষিত সিট আছে হচ্ছে 269। তবে এই ফ্রিডম ফাইটারদের সংরক্ষিত সিটটা হচ্ছে শুধুমাত্র সন্তানদের জন্য। এই কথাটা কিন্তু এই বছরের সার্কুলারে লেখা আছে, শুধু সন্তানদের জন্য। তার মানে মুক্তিযোদ্ধা, বীরঙ্গনা এদের যে সন্তান আছে, কেউ যদি পরীক্ষা দেয় সে কিন্তু কোটা পাবে। অন্যথায় যারা সন্তান না, হ্যাঁ মানে সন্তানের সন্তান মানে নাতিপুতি, এই কোটা কিন্তু বিলুপ্ত করা হয়েছে। এ ধরনের কোনো কোটা কিন্তু এবারের পরীক্ষা থাকছে না। তাহলে এই যে 269টা সিট, এই 269টা সিটের মধ্যে যদি মুক্তিযোদ্ধার সন্তানদের মধ্য থেকে এই সিটগুলা ফিল আপ না হয়, কিন্তু খালি যাবে না, এই সিটগুলো মেধা তালিকা থেকে কিন্তু ফিল আপ করা হবে পরবর্তীতে। আর এছাড়া ট্রাইবাল কোটা আছে বিভিন্ন, হিল ট্র্যাক্টসের, নন হিল ট্র্যাক্টসের, এগুলো আমরা জাস্ট যার প্রয়োজন হয় দেখে নিতে পারবো। এখন আসি, এই যে 37টা মেডিকেল কলেজ, এগুলার চয়েস লিস্টটা আমরা কিভাবে সাজাবো, এই জায়গাটাতে তোমাদের সবার একটা কমন জিজ্ঞাসা, ভাই আমি মেডিকেল কলেজের চয়েস লিস্টটা কিভাবে দিব। তো এটা অ্যাকচুয়ালি কমন কোনো মানে কমন কোনো অ্যানাউন্সমেন্ট দেওয়া বা কমন কোনো নির্দেশনা দেওয়াটা খুব ডিফিকাল্ট, কারণ এটা না অনেক বেশি পার্সোনালাইজড। কেন পার্সোনালাইজড আমি বলি, ফ্যাক্টগুলা বলি। তুমি যখন চয়েস লিস্টটা তোমার সাজাবা, এই ফ্যাক্টগুলার কথা তুমি মাথায় রেখে সাজাবা। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইংরেজি যে অ্যালফাবেটিক অর্ডার আছে, অর্ডার অনুযায়ী মেডিকেল কলেজগুলোকে কিন্তু সাজানো হয়েছে, এবং এই পাশে একটা কলামে কোন বছরে কোন মেডিকেল কলেজটা এস্টাবলিশড হয়েছে সেটা কিন্তু বলা আছে। সো আমরা যখন মেডিকেল কলেজের চয়েস দিব, সো প্রথমেই আমরা সাধারণত ঢাকা মেডিকেল কলেজকে 1 নম্বরে রাখি। এটা সবাই মোটামুটি ঢাকা মেডিকেল কলেজকে 1 নম্বরে রাখে। যারা ঢাকার স্থানীয় বা ঢাকায় যারা ফ্যামিলি সহ বসবাস করো, তারা অবশ্যই 2 নম্বরে দিবা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঠিক আছে, এটাকে দিলাম আমরা 2 নম্বরে। 3 নম্বরে দিব আমরা হচ্ছে এই শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঠিক আছে। যারা, আমি এখন বলতেছি যারা ঢাকায় বসবাস করো বা ঢাকায় যারা স্থানীয় আছো, হ্যাঁ ওকে। তারপরে আমি 4 নম্বরে দিয়ে দিতে পারি হচ্ছে মুগদা মেডিকেল কলেজ, ঠিক আছে। 4 নম্বরে আমি দিয়ে দিতে পারি মুগদা মেডিকেল কলেজ, কারণ আমার চিন্তা হলো কি, যে চিন্তা করো আমি অনেক বেশি হোমসিক, আমি বাসায় থেকে পড়াশোনা করব, তাদের জন্য সিকোয়েন্সটা এরকম হবে। এরপরে তুমি যেটা করবা সেটা হলো কি, তুমি ঢাকার কাছাকাছি বড় মেডিকেল কলেজ, আমরা বড় মেডিকেল কলেজ জানি বাংলাদেশে মোট 8টা, হ্যাঁ বিভাগীয় বড় মেডিকেল কলেজ আছে। তার মধ্যে এই যে দেখো ময়মনসিংহ মেডিকেল কলেজ, এটাকে 5 নাম্বার দিতে পারো। চট্টগ্রাম মেডিকেল কলেজ, এটাকে তুমি 6 নাম্বার দিতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরো তুমি রাজশাহী মেডিকেল কলেজকে দিয়ে দিতে পারো 7 নাম্বারে, ঠিক আছে। রাজশাহী মেডিকেল কলেজ, এই যে যেমন রাজশাহী মেডিকেল কলেজকে দিয়ে দিতে পারো তুমি 7 নাম্বারে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তুমি ধরো 8 নম্বরে বরিশাল মেডিকেল কলেজকে দিয়ে দিতে পারো। তারপরে তুমি এখানে এমএজি ওসমানী মেডিকেল কলেজকে দিতে পারো। তারপরে তুমি 10 নম্বরে এখানে দিয়ে দিতে পারো রংপুর মেডিকেল কলেজ, ঠিক আছে। এই মেডিকেল কলেজগুলো ভাই একটু মানে পুরাতন, বড়, এবং এদের অ্যালামনাই অনেক বেশি স্ট্রং, ঠিক আছে। আর মেডিকেল কলেজে পড়লে অ্যালামনাই বেশ গুরুত্বপূর্ণ। সো আমরা এই যে আমি এখানে এই 10 পর্যন্ত যে মেডিকেল কলেজগুলোর কথা বললাম, এগুলা কিন্তু মানে মোটামুটি অনেক পুরাতন মেডিকেল কলেজ, এদের হসপিটালও অনেক বড়। সো তোমরা এই মেডিকেল কলেজগুলোকে আগে রাখার চেষ্টা করবা, ঠিক আছে। এই মেডিকেল কলেজগুলোকে আমরা আগে রাখার চেষ্টা করলাম, ওকে, বুঝতে পারছি সবাই। আচ্ছা, এখন এই জায়গাতে তোমরা আরেকটা জিনিসের হেল্প নিতে পারো, যে কোন মেডিকেল কলেজটা কত আগে প্রতিষ্ঠিত হয়েছে। যেমন এখানে দেখো এই বরিশাল আর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ভালো আগে প্রতিষ্ঠিত হওয়া, হ্যাঁ। তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রংপুর মেডিকেল কলেজও আগে প্রতিষ্ঠিত হওয়া। এখানে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মেডিকেল কলেজ 1962, হ্যাঁ। সো এই জিনিসটা দেখেও অনেকে তোমরা চয়েস করতে পারো যে আমি কোনটাকে আগে দিব, কোনটাকে আমি পরে দিব, হ্যাঁ। ঢাকা মেডিকেল কলেজ 1948, ঠিক আছে। তারপর এখানে এই যে আরেকটা 1962। সো এটাকে দেখে আমরা এরকমটা হতে পারে, এটা কাদের জন্য বললাম, যারা ঢাকায় বসবাস করো, যারা চিন্তা করো যে না আমি ঢাকায়ই থাকবো, তাদের জন্য বললাম প্রথমে 4টা দাও, তারপরে তুমি এগুলাকে সাজায় রাখো। এখন সিচুয়েশনটা আরেকটু অন্যভাবে চিন্তা করো। ধরো একজনের বাড়ি হচ্ছে চট্টগ্রাম, এখন চট্টগ্রামের যে সে চায়, মানে এখানে বিভিন্ন সিচুয়েশন হতে পারে, যে চট্টগ্রামের যে সে চায় হ্যাঁ আমি চট্টগ্রামে থেকেই পড়াশোনা করব, আমি যদি ঢাকা মেডিকেল কলেজের চান্সও পাই, তারপরেও আমি চাই যে না আমি চট্টগ্রামেই মাইগ্রেশন করে এসে চট্টগ্রামেই পড়াশোনা করব। সো তুমি যদি এতটুকু ডিটারমাইন্ড হও যে আমি চট্টগ্রামেই পড়াশোনা করব, তুমি চট্টগ্রামকেই 1 দাও, নো প্রবলেম। মেডিকেল কলেজগুলোতে হয় কি, যে তোমার সবাই আলটিমেটলি এমবিবিএস ডক্টরই হবে, কিন্তু
এখানে বেশ কিছু ফ্যাক্ট আছে কি, মানে ঢাকা মেডিকেল কলেজের আলাদা একটা সুনাম সুখ্যাতি সব জায়গায় আছে, সবাই চায় যে না ঢাকা মেডিকেল কলেজে পড়বো। সো চট্টগ্রামের এমন মানুষও থাকতে পারে যে চায় যে আমি ঢাকা মেডিকেল হলে ঢাকায় যাব, তার মানে আমি ঢাকা মেডিকেল হলে ঢাকায় যাব, আমি এটাকে এক দিতে পারি। ওকে, অথবা যদি ঢাকা মেডিকেলে না হয় তাহলে আমি সলিমুল্লাহ অথবা সোহরাওয়ার্দী মেডিকেলে পড়বো না, তাইলে আমি চট্টগ্রাম মেডিকেলেই পড়বো, সেই ক্ষেত্রে তুমি চট্টগ্রামকে 2 দিতে পারো। ঠিক আছে, একইভাবে একইভাবে আবার কেউ চিন্তা করতে পারে যে না আমি ঢাকায় হলে ঢাকায় পড়বো, কিন্তু ঢাকায় না হলে আমি ময়মনসিংহে পড়বো না, আমি ময়মনসিংহের চাইতে চট্টগ্রামকে প্রেফার করতেছি, সেই ক্ষেত্রে তুমি ঢাকার 4টাকে আগে দিয়ে 5 নম্বরে ময়মনসিংহ না দিয়ে চট্টগ্রাম দিতে পারো। আবার কেউ যদি এখানে ধরো ময়মনসিংহের বাসিন্দা হয়ে থাকো, বা যদি কেউ ময়মনসিংহের আশেপাশের যে জেলাগুলো আছে জামালপুর, শেরপুর, এইসব জেলার যদি হয়ে থাকো, তাহলে তুমি প্রথমে ঢাকার 4টা দিলা, তারপরে তুমি 5 নাম্বারে ময়মনসিংহ দিলা। ঠিক আছে, তুমি এরকম দিতে পারো। আবার ধরো কেউ একজন আছে রাজশাহীর, সো যে রাজশাহীর সে চিন্তা করবে কিভাবে, সে চিন্তা করবে যে না এখানেও কয়েকটা ক্যাটাগরি হতে পারে, যে আমি ঢাকা মেডিকেলে হলে ঢাকায় পড়বো, দেন ঢাকা মেডিকেল কলেজকে 1 নাম্বার দিবা, ঢাকা মেডিকেলে না হলে ঢাকায় পড়বো না, রাজশাহীতে পড়বো, দেন তুমি রাজশাহী মেডিকেল কলেজকে 2 নাম্বারে দিবা। অথবা ঢাকায় হলে ঢাকায় পড়বো, ঢাকার 4টাকে আগে দিবা, তারপরে 5 নাম্বারে তুমি রাজশাহী দিবা। কারণ এখানে ময়মনসিংহ মেডিকেল কলেজ, বরিশাল মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজগুলো না ভাইয়া সবগুলার মান আমি অলমোস্ট সেমই বলি, সবগুলার মানই অনেক ভালো। তোমার বাসা থেকে যেটা কাছে তুমি সেটাকে প্রেফার করবা, কারণ এটা ভাইয়া 1-2 বছরের ব্যাপার না, এটা তোমার 6.5-7 বছরের ব্যাপার টোটাল মিলে। তোমার পড়াশোনা এমবিবিএস লাইফটা হচ্ছে 5 বছরের, আরও 1 বছর ইন্টার্নশিপ, সো তোমার বাসায় যাওয়া আসার ব্যাপার স্যাপার আছে, তুমি নিশ্চয়ই চাইবা না যে তোমার যাতায়াতের তা একটু হ্যাসেল হোক, যেমন ঈদের সময় যাতায়াত করাটা খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়। যেমন ধরো কেউ যদি এরকম চয়েস দেয় যে রাজশাহীকে চট্টগ্রামের আগে চয়েস দিল, তার বাড়ি চট্টগ্রাম, অ্যান্ড সে দেখো রাজশাহী থেকে চট্টগ্রামে যাতায়াত করা তার জন্য তো খুব বেশি ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, সো এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। সো আমরা এগুলা সবচেয়ে বিভাগীয় পুরাতন মেডিকেল কলেজগুলোর কথা বললাম। এরপরে সেকেন্ড লেয়ারে কিছু মেডিকেল কলেজ আছে দেখবা, ওগুলাও বেশ পুরাতন, যেমন আমরা যেগুলোর কথা বলি যে ওইগুলাও বেশ পুরাতন মেডিকেল কলেজ। যেমন এখানে তো এটা তো আগেই বলছি, যেমন এই 1992 সালে একসাথে 3টা-4টা মেডিকেল কলেজ হয়েছে, ফরিদপুর মেডিকেল কলেজ, দিনাজপুর মেডিকেল কলেজ, খুলনা মেডিকেল কলেজ, তারপরে আছে হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ। হ্যাঁ, কুমিল্লা মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজগুলা মোটামুটি এই 4টা একসাথে হয়েছে। সো এই 4টা মেডিকেল কলেজও এখন বেশ ভালো অবস্থানেই আছে। সো তুমি এই পুরাতনগুলো দেওয়া হয়ে গেলে তারপরে এই 4টাকে রাখতে পারো। সিকোয়েন্সটা কিভাবে সাজাবা, তোমার বাসা থেকে কোনটা কাছে হয় কোনটা দূরে হয়। ধরো তোমার বাসা খুলনায়, সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, এই যে প্রথম যে আমি যেই 10টার কথা বললাম, এই 10টাকে 10টার মতো রাখতে পারো, মানে যেগুলা পুরাতন এগুলাকে আগে রাখতে পারো। রাখার পর তুমি প্রথমে রাখতে পারো হচ্ছে খুলনা, খুলনার পর তুমি রাখতে পারো হচ্ছে যে যেহেতু তোমার বাসা খুলনায় বলছো, খুলনার থেকে ফরিদপুর কাছাকাছি, এরপর তুমি ফরিদপুর রাখতে পারো, ফরিদপুরের পর কুমিল্লা রাখতে পারো, তারপরে তুমি দিনাজপুর রাখতে পারো, কারণ দিনাজপুর কিন্তু খুলনা থেকে ভালোই দূরে। সো আমি আশা করি বুঝাইতে পারছি। এখন আসো, কেউ যদি এমন হয় যে ভাইয়া আমার বাড়ি হচ্ছে নীলফামারী, এখন আমি কি তাহলে নীলফামারী মেডিকেল কলেজকে আগে দিব কিনা? না ভাইয়া, নীলফামারী মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে একটু যদি আমরা দেখি, যে নীলফামারী মেডিকেল কলেজ 2018 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে এই মেডিকেল কলেজটার ইনফ্রাস্ট্রাকচার নিশ্চয়ই অন্যান্য পুরাতন মেডিকেল কলেজগুলোর মতো এতটা এস্টাবলিশড না। তাহলে তোমার বাড়ি নীলফামারী হলেও তুমি আগে পুরাতনগুলাই দিবা। তারপরে এই দেখো 2018 সালের মধ্যে দেখো অনেকগুলা মেডিকেল কলেজ আছে, 2018, 2014 এগুলাকে তুমি কাছাকাছি রেঞ্জে ধরতে পারো। হ্যাঁ, যেমন তুমি চিন্তা করো যে এখানে 2018-তে নীলফামারী মেডিকেল কলেজ আছে, তারপর এখানে দেখো সিরাজগঞ্জে মেডিকেল কলেজ আছে, সো সিরাজগঞ্জকে তুমি আগে দিতে পারো যেহেতু এটা একটু আগে হয়েছে। তারপর টাঙ্গাইল মেডিকেল কলেজ, এটাকেও একটু আগে দিতে পারো। সুনামগঞ্জ মেডিকেল কলেজ, এটাকে তুমি নিশ্চয়ই আগে দিবা না, এটাকে তুমি পরেই দিবা, কারণ তোমার বাসার থেকেও দূরে, এটা হয়েছেও পরে। এখন দেখো নীলফামারী মেডিকেল কলেজের সাথেই মাগুরা মেডিকেল কলেজ, তারপরে নওগাঁ মেডিকেল কলেজ, নেত্রকোনা মেডিকেল কলেজ, হ্যাঁ এইগুলা কিন্তু একসাথে হয়েছে। তারপর চাঁদপুর মেডিকেল কলেজ। এখন যার বাড়ি নীলফামারী সে নিশ্চয়ই এই সিকোয়েন্সে দিবে না যে চাঁদপুরের সি আগে দেখে সি আগে দিয়ে দিলাম, এরকমটা না। যার বাড়ি নীলফামারী সে এই যে এই ক্যাটাগরির, হ্যাঁ যারা 18 সালের ক্যাটাগরির যে মেডিকেল কলেজগুলোর কথা বললাম, এগুলোর মধ্যে তোমার বাসা থেকে যেটা সবচেয়ে বেশি কাছে তুমি সেটাকে প্রায়োরিটি দিবা। ঠিক আছে, সো আশা করি
বোঝা গেছে এই প্রায়োরিটিটা মানে কখন কিভাবে আমি প্রায়োরিটিটা দিব, প্রায়োরিটি দেওয়ার সময় আমার কি কি ফ্যাক্টর এখানে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 কথা, মেডিকেল কলেজটার পরিচিতি, মেডিকেল কলেজটা কবে প্রতিষ্ঠিত হয়েছে। নাম্বার 2 কথা, এই মেডিকেল কলেজটা আমার বাসা থেকে কতটুকু দূরে। নাম্বার 3 কথা, আমি কি চাই, আমি কি ঢাকার মেডিকেল কলেজে পড়তে চাই নাকি আমি আমার যে বিভাগীয় মেডিকেল কলেজ আছে ওখানে পড়তে চাই। ওকে, এখানে যেমন আরও কিছু ব্যাপার আছে, যেমন চিন্তা করো যার বাড়ি হচ্ছে পাবনা, ও যদি চায় যে না আমি পাবনা মেডিকেল কলেজ খাইলাম না, তুমি পাবনার কাছাকাছি রাজশাহী মেডিকেল কলেজের প্রায়োরিটি কিন্তু পাবনার চাইতে ভালো, সো তুমি রাজশাহী মেডিকেল কলেজটাকে আগে দিবা। রাজশাহীর পরে তুমি এখানে অবশ্যই পাবনা দেওয়ার আগে তুমি হচ্ছে বগুড়া মেডিকেল কলেজ দিয়ে নিবা, কারণ বগুড়া মেডিকেল পাবনা থেকে খুব বেশি কিন্তু দূরত্ব না, কিন্তু হচ্ছে মানে মেডিকেল কলেজের দিক থেকে কিন্তু পাবনার চেয়ে বগুড়া বেশ বড়, ঠিক আছে। সো এরকম জিনিসগুলো আমরা একটু চিন্তা করে মানে তারপরে হচ্ছে চয়েস লিস্টটা আগেই সাজিয়ে রাখবো। তারপরেও যদি কোনো প্রবলেম হয় সো তোমার বড় ভাই অভিভাবক যারা আছে তাদের সাথে যোগাযোগ করবা, অথবা তাতেও যদি না বুঝো আমাদের তোমরা যেই ব্রাঞ্চে ভর্তি আছো না কেন সেই ব্রাঞ্চের ভাইয়া এবং আপুরা তোমাদেরকে এই রিলেটেড হেল্পগুলা করতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। কোনো রকমের ভয়ের কিছু নাই। এখন তাহলে চয়েস লিস্টটা আমরা আগে সাজায় রাখলাম, এরপরে এটা হলো কি মেডিকেল চয়েস লিস্ট। এটা কিন্তু যেই 37টা মেডিকেল কলেজ আছে 37টাই দিতে হবে প্রায়োরিটি অনুযায়ী, কোনটা আগে দিবা কোনটা পরে দিবা এরকম অনুযায়ী, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমাদেরকে সেন্টার চয়েস দিতে হবে। সেন্টার চয়েস দেওয়ার ব্যাপারেও কোন সেন্টারের সিট কোথায় পড়ে সেই ব্যাপারে আমাদের একটু ধারণা থাকা প্রয়োজন। যেমন যে হচ্ছে ঢাকায় পরীক্ষা দিবা সে নিশ্চয়ই চাইবা যে ঢাকায় তোমার সেন্টারটা পড়ুক। অ্যান্ড ঢাকার যে মেডিকেল কলেজগুলো আছে এই মেডিকেল কলেজগুলোর পরীক্ষা মেডিকেল কলেজের ভিতরে হয় না, ঢাকার বাইরের যারা যে মেডিকেল কলেজগুলো আছে এইগুলাতে সাধারণত মেডিকেল কলেজে হয় অথবা আশেপাশের কোনো কলেজে হয়। যেমন চট্টগ্রামের কথা যদি চিন্তা করি, চট্টগ্রাম মেডিকেল কলেজে হয়, আশেপাশে কোনো স্কুল কলেজে হতে পারে। ময়মনসিংহের কথা বলে ময়মনসিংহ মেডিকেল কলেজে হয়, রাজশাহীতে বলে রাজশাহী মেডিকেল কলেজে হয়, কিন্তু ঢাকায় কিন্তু ঢাকা মেডিকেল কলেজে কোনো পরীক্ষার সিট পড়ে না, ভর্তি পরীক্ষার সিট। সলিমুল্লাহ মেডিকেল কলেজে কোনো ভর্তি পরীক্ষার সিট পড়ে না। তাহলে ভাইয়া আমি যখন চয়েস দিব এগুলাকে কিভাবে প্রায়োরিটি দিব? তুমি সেন্টার চয়েস দিতে পারবা 4টা, তোমাকে কমা কমা দিয়ে লিখতে হবে। ওকে, যেমন ঢাকা মেডিকেল কলেজের সেন্টার পরে হচ্ছে আমরা যেটা আমাদের অভিজ্ঞতা অনুযায়ী জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো ফ্যাকাল্টির মধ্যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে তোমার সিট পড়বে। যদি সলিমুল্লাহ মেডিকেল কলেজের ক্ষেত্রে যদি আসি, সলিমুল্লাহ মেডিকেল কলেজের সিট একটা সময় পড়তে হচ্ছে ঢাকা কলেজে, ঢাকা কলেজ, তারপরে হচ্ছে টিচার্স ট্রেনিং কলেজ, ঠিক আছে, টিটিসি, টিচার্স ট্রেনিং কলেজ, এখানেও পড়তো। তারপরে হচ্ছে যে গভর্নমেন্ট ল্যাব যে স্কুল আছে, গভর্নমেন্ট ল্যাব স্কুল, এখানে পড়তো সিট। তারপরে হচ্ছে রিসেন্টলি গত বছর দেখেছি আমরা সিদ্ধেশ্বরী যে গার্লস কলেজ আছে, হ্যাঁ, এই সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এখানেও সিট পড়েছে। মানে এটা ভ্যারি করে, মানে মোটামুটি এইগুলার মধ্যেই থাকে। নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ নামে একটা কলেজ আছে পান্থপথে, ওইখানেও পড়তে পারে, মানে এর আশেপাশের কোনো কলেজে পড়বে। শাহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এটার সিট পড়ে হচ্ছে তেজগাঁও কলেজে, ঠিক আছে, এটার সিট পড়ে হচ্ছে আমাদের যে তেজগাঁও কলেজ আছে এই তেজগাঁও কলেজের মধ্যে এটার সিটটা পড়ে আর কি, ঠিক আছে, তেজগাঁও কলেজ। অথবা তেজগাঁও কলেজে যদি সিট সংকুলান না হয় সেই ক্ষেত্রে আমাদের যেই শেরে বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি আছে সেই জায়গাতেও এটার সিট পড়তে পারে। ওকে, আর ঢাকা ডেন্টাল কলেজের আন্ডারে যারা পরীক্ষা দিবে তাদের সিটটা পড়ে হচ্ছে সাধারণত মিরপুরের ওই দিকে, হ্যাঁ, যেমন এখানে হচ্ছে আমাদের কখনো কখনো মিরপুর বাংলা কলেজে সিট পড়তে পারে, অথবা গভর্নমেন্ট তিতুমির কলেজ যেটা আছে সেখানেও সিট পড়তে পারে, ঠিক আছে, তিতুমির কলেজ, এইসব জায়গাতে সাধারণত সিটগুলা পড়ে থাকে। মুগদা মেডিকেলের আন্ডারে সিটটা সাধারণত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে হয়ে থাকে, ঠিক আছে, আইডিয়াল স্কুল অথবা মুগদা আইডিয়াল স্কুল, ঠিক আছে, এই দুই জায়গার মধ্যেই আমরা দেখি যে মুগদা মেডিকেলের সিটগুলা পড়েছে, মুগদা আইডিয়াল। সো তোমার বাসার থেকে যেটা সবচেয়ে কাছে তুমি ওইটাকে আগে লিখবা। যেমন ধরো আমি এখন বলতেছি এমন একজনের কথা, ধরে নাও জাস্ট তার বাসা হচ্ছে মতিঝিলের কাছাকাছি, ঢাকার মতিঝিলের কাছাকাছি, সেই ক্ষেত্রে সে হচ্ছে সেন্টার চয়েস দিতে পারে এরকমভাবে, প্রথমে দিতে পারে 27, কারণ 27-এ আছে কি মুগদা মেডিকেল কলেজ, তারপরে দিতে পারে সে ঢাকা মেডিকেল কলেজ 15, এটা কিন্তু মেডিকেল চয়েস না ভাই, এটা কিন্তু তোমার সেন্টার, মানে ওই সেন্টারে তুমি পরীক্ষাটা দিবা ওই সেন্টারের আন্ডারে। তারপরে তুমি ধরো দিতে পারো হচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অথবা সলিমুল্লাহ মেডিকেল কলেজ 45, মানে এরকম কমা কমা দিয়ে লিখতে হয় আর কি যখন তুমি এসএমএসটা পাঠাবা তখন। তারপরে তোমার এখানে দিতে পারো শাহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, তার মানে হচ্ছে 40, মানে এটা টোটালি ইন্ডিভিজুয়ালাইজড, হ্যাঁ, যে তুমি তোমার নিজের মতো করে সাজাই দিবা। ওকে, যেমন যদি তুমি চিন্তা করো যে হ্যাঁ আমি খুলনা, ধরো এখন চিন্তা করতেছি যে স্টুডেন্টটার কথা, ওই স্টুডেন্টটা খুলনায় থাকে, সো সে কি করবে, সে প্রথমে চয়েস দিবে খুলনা, তারপরে দিবে গোপালগঞ্জ, কারণ খুলনায় না পড়লে যেন তার গোপালগঞ্জে পড়ে, তারপরে সে দিতে পারে ফরিদপুর। মানে
একটার পর একটা, মানে এটাতে না পড়লে যেন আমার এটাতে পড়ে। হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। তো আশা করি আমরা এই জিনিসগুলো আগেই মানে আগেই আমরা ফিক্সড করে রাখবো যে আমি মেডিকেলের 37টার চয়েস কোনটার পর কোনটা দিব, এবং আমি এখানে এই সেন্টার চয়েসটা কোনটার পর কোনটা দিব। ওকে, এই জিনিসগুলো আমরা আগেই ঠিক করে রাখবো। সো ঢাকারগুলার বাইরে সাধারণত অন্যান্য যেগুলো আছে মেডিকেল কলেজের ভেতরেই সিট পড়ে, সো ওটা নিয়ে টেনশন করো না। এবারে আসি, এই তথ্যগুলা যখন আমার গুছানো হয়ে যাবে, গুছানো হয়ে গেলে আমরা তখন এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পর এই যে www মানে http://dgme.teletalk.com.bd এখানে আমরা ক্লিক করব বা এই ওয়েবসাইটে যাব। এই ওয়েবসাইটে যাওয়ার পর আমাদের এখানে বেসিক কিছু ইনফরমেশন যাবে। হ্যাঁ, দুইটা অপশন আছে, এসএসসি পাস করছে তাদের জন্য একটা, আরেকটা যারা এ লেভেল ও লেভেল তাদের জন্য একটা। সো আমি যেই অপশনের জন্য কম্পিটেবল সেখানে আমি ক্লিক করব। তারপর আমার নেক্সট হাইলাইট করে এরপর আমি আমার যে ইনফরমেশনগুলো চাচ্ছে সেগুলো আমি এখানে প্রোভাইড করব। হ্যাঁ, তো যারা কোটার আছে সেই কোটাগুলোকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এগুলা মানে ওয়েবসাইটে ঢুকলেই একটার পর একটা ইনফরমেশন চাইবে, এবং এই জিনিসগুলো আমরা অলরেডি আগে গুছিয়ে রাখছি। ওই যে বললাম ছবি রাখতে হবে, তারপরে হচ্ছে সিগনেচারটা মানে স্ক্যান করে রাখতে হবে, ছবি স্ক্যান করে রাখতে হবে, রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার গুছিয়ে রাখতে হবে, এবং আমাদের মেডিকেল কলেজের চয়েস লিস্ট এবং যেই সেন্টারের যে চয়েস লিস্ট এগুলাকে গুছিয়ে রাখতে হবে আগে। হ্যাঁ, ওকে। তো বান্দরবান হিল ট্র্যাক্টের যা বিভিন্ন কোড আছে এই কোডগুলো অনেক সময় চায় যে যারা বিভিন্ন কোটায় আবেদন করবে, কোন কোটায় আবেদন করতেছে ওই কোটাটার কোড নাম্বারটা কত সেটা এখান থেকে আমরা মানে দেখে নিতে পারো, যে এই কোটাটা অ্যাপ্লিকেবল যার জন্য সে দেখে নিতে পারো আর কি। হ্যাঁ, ওকে। সো এরপরে আমরা যখন বেসিক ইনফরমেশনগুলো দিব, একটা যেটা যেটা চাচ্ছে সেটা দিচ্ছি। সো অনেক কিছু দেওয়ার পরে কিছু ইনফরমেশন অটোমেটিক্যালি চলে আসে, যেমন প্রার্থীর নাম, বাবার নাম, জন্ম তারিখ, এগুলা অটোমেটিক্যালি মানে স্বয়ংক্রিয়ভাবে কিছুটা চলে আসবে। এরপরে হচ্ছে প্রশ্নের মাধ্যম চয়েস করতে হবে, আমি কি ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে চাই না বাংলা ভার্সনে পরীক্ষা দিতে চাই। যারা ইংলিশ ভার্সনে দিতে চাও ইংলিশ সিলেক্ট করবা, যারা বাংলাতে দিতে চাও বাংলা সিলেক্ট করবা আর কি। নিজের হোম ডিস্ট্রিক্ট পূরণ করতে হবে। হোম ডিস্ট্রিক্ট পূরণ করার পর এখানে আগে যদি কেউ এই ট্রাইবাল বা নন ট্রাইবাল অফ হিল ট্র্যাক্ট, ট্রাইবাল মানে আউট অফ হিল ট্র্যাক্ট এগুলার যদি এই কোনো ক্যাটাগরিতে যদি কেউ আবেদন করে থাকে, হ্যাঁ, তখন এই যে যে কোন কোড পড়তেছে সেই কোডটা নির্বাচন করতে হবে আর কি। তবে এখানে একটু বলে রাখা প্রয়োজন, কেউ যদি কোটাধারী হয়ে থাকে বা কোটার অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকে তাকে কিন্তু ওই কোটাটার পক্ষে প্রয়োজনীয় কিছু কাগজপত্র সাবমিট করতে হবে ভর্তির সময়। যদি ভর্তির সময় সাবমিট করতে না পারে তাহলে কিন্তু তার ভর্তি বাতিল হবে, তাকে কিন্তু তখন জেনারেল যেই মেধা তালিকা সেখানেও কিন্তু ইনক্লুড করা হবে না। এটা সবাই একটু ভালো মতন খেয়াল করে তোমরা ফিল আপ করবা। মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রেও একই কথা, যারা অ্যাপ্লিকেবল তারা এতটুকু জাস্ট পড়ে নিবা। তারপর হচ্ছে মুক্তিযোদ্ধাদের ব্যাপার স্যাপার এগুলা যাদের জন্য প্রয়োজন তারা জাস্ট দেখে নিলেই হবে। আরেকটা ব্যাপার হলো যারা মেডিকেল কলেজে ভর্তি আসছো তাদের জন্য কিন্তু একটা অপশন থাকবে যে 23-24 সেশনে মেডিকেল কলেজ বা ডেন্টাল কলেজে ভর্তি থাকলে কারেন্টলি স্টাডিড অ্যাট অপশনে গিয়ে সেটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, ওকে। তো এরপরে দেখা যায় যে পিতা মাতার বাৎসরিক আয় আলাদা আলাদা পূরণ করতে হবে, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এত সব কিছু পূরণ করার পর তোমাকে একটা মোবাইল নাম্বার চাইবে আর কি। ঠিক আছে, সো ওই মোবাইল নাম্বার যেটা দিবা তুমি সেটা সবসময় ওপেন থাকে বা সব জায়গায় ভালো নেটওয়ার্ক পায় এমন একটা মোবাইল নাম্বার দেওয়াটা বেটার। সো আমরা ওই মোবাইল নাম্বারটা যখন দিব তখন এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং পরীক্ষার কেন্দ্র SMS এর মাধ্যমে চলে আসবে। সো তোমাকে এই ইউজার আইডিটা কিন্তু সেভ করে রাখতে হবে, ইউজার আইডি পাসওয়ার্ড, কারণ এরপরে তুমি যখন মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবা তখন তোমার এই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কিন্তু লাগবে। ঠিক আছে, আচ্ছা। তারপর প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এগুলা মোটামুটি তোমার যখন যেটা চাইবে তুমি সেটা দিলা। এরপরে হচ্ছে তোমার এখানে সরকারি মেডিকেল কলেজের পছন্দক্রম উল্লেখ করতে হবে। তারপরে তোমার আগের থেকেই যে সংরক্ষিত ছবি স্বাক্ষর আছে এগুলা আপলোড করতে যেখানে বলবে সেখানে আপলোড করব। ভ্যালিডেশন একটা কোড লেখা দেখা যায়, হ্যাঁ, সেটা সাবমিট করতে হয়। এরপর ডিক্লারেশনে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে আর কি। হ্যাঁ, আচ্ছা। এরপরে স্বাক্ষর কিছুক্ষণ পর ছবি স্বাক্ষর আপলোড করলে পরের পৃষ্ঠায় দেখা যাবে। এরপরে আমাদের একটা ইউজার আইডি নম্বর দেখা যাবে। সো এটা আমাদেরকে একটু লিখে রাখতে হবে আর কি, হ্যাঁ, সংরক্ষণ করতে হবে, কারণ পরবর্তীতে আমার কিন্তু এই কাগজটা কিন্তু লাগবে। সো এরপরে আমাদের এখানে যে এটা সবাই চেষ্টা করবে এটা প্রিন্ট নিয়ে, এই পৃষ্ঠাটা প্রিন্ট নিয়ে ভালো মতন চেক করার জন্য তোমার কোনো ইনফরমেশন ভুল আছে কিনা। যদি সব ইনফরমেশন ঠিক থাকে তখন তুমি পেমেন্টের অপশনে যাবা, মানে তখন তুমি পেমেন্ট করবা। পেমেন্ট করলে কিন্তু মানে আমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যায়, এরপর কিন্তু আর অ্যাপ্লিকেশন চেঞ্জ করা যায় না। যদি এখানে দেখো কোনো ভুল আছে সেই ক্ষেত্রে কিন্তু তুমি আবার অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবা, অথবা তুমি যখন টাইপ করতেছো ইনফরমেশন যখন ইনপুট দিচ্ছ তখন কোনোটা ভুল হয়ে গেলে রিসেট অপশনে দিলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি আবার ওই অপশনটা কারেকশনের সুযোগ পাবা সেই ক্ষেত্রে। হ্যাঁ, ওকে।
তো এটা প্রিন্ট নিয়ে দেখলা, যদি ভুল না থাকে তাহলে সরাসরি তুমি হচ্ছে পেমেন্ট অপশনে যাবে, আর ভুল থাকলে আবার এই ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। সো তুমি যখন আবার অ্যাপ্লিকেশন করবা, তোমার আগের অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে অটোমেটিক্যালি, ওইটা নিয়ে টেনশন করতে হবে না। সো এরপরে হচ্ছে টেলিটক একটা প্রিপেইড নম্বর লাগবে, যে নম্বরটার মধ্যে তোমার ইউজার আইডি, পাসওয়ার্ড, হ্যাঁ, এই জিনিসগুলা তোমার হচ্ছে তোমার ফি জমা দিতে হবে আর কি। ফি জমা দেওয়ার পর তোমার নাম্বারে ইউজার আইডি, পাসওয়ার্ড এগুলো আসবে, ওগুলো তুমি অবশ্যই সেভ করে রাখবা, যেটা দিয়ে তুমি পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করবা। এটা তো বলে ফেলছি অলরেডি। এখন আসো পরীক্ষার ফিটা আমরা কিভাবে জমা দিব। তো এইখানে এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, এই যে এই ফরম্যাটটা আমাদের মনে রাখতে হবে। তার আগে প্রথমে যেটা করতে হয়, প্রথমে হচ্ছে এটা। সো তুমি যেই নাম্বারটা থেকে পেমেন্ট করবা, টেলিটকের যে নাম্বারটা থেকে পেমেন্ট করবা, ওই নাম্বার থেকে MBBS লিখে স্পেস দিবা, তারপর তোমার যে ইউজার আইডিটা, সেই ইউজার আইডিটা টাইপ করবা। এখানে কিন্তু একটা মানে এমনিতেই একটা ধরে নিচ্ছে একটা ইউজার আইডি, আরবিটরি একটা ইউজার আইডি বসাইছে, তোমার যে ইউজার আইডিটা সেটা তুমি এখানে ধরে নিবা। সো এটা তুমি যখন সেন্ড করবা, তোমার ফিরতি মেসেজে তোমাকে একটা পিন নাম্বার দিবে, প্রার্থীর নাম, পরীক্ষার ফি হিসেবে 1000 টাকা কেটে নেওয়ার জন্য সম্মতি চাইবে। সো এরপরে হচ্ছে তোমার সম্মতি যখন মানে তুমি দিতে চাইবা, সেই সম্মতি SMS-টা কিভাবে লিখতে হয় সেটা দেখো। MBBS স্পেস ইয়েস মানে তুমি টাকা কেটে নেওয়ার সম্মতি দিলা, ইয়েস। তারপরে হচ্ছে তুমি এখানে কি দিবা, কেটে নেওয়ার জন্য তোমার এখানে হচ্ছে তোমার যেই ফিরতি SMS-এ পাওয়া যে পিন নাম্বারটা ছিল, সেই পিন নাম্বারটা বসাইতে হবে। তারপরে তুমি তোমার যে 4টা সেন্টার কোড দিবা, সেই 4টা সেন্টার কোড এভাবে কমা দিয়ে লিখতে হবে, ঠিক আছে? তাহলে তুমি যেই নাম্বারটা থেকে পেমেন্ট করবা, সেই নাম্বার থেকে 2টা মেসেজ পাঠাইতে হবে। প্রথম মেসেজ হলো MBBS, তারপর তোমার ইউজার আইডি, তোমাকে একটা পিন নাম্বার দিবে, প্রার্থীর নাম, পরীক্ষার ফি জমা কাটে নেওয়ার পারমিশন চাইবে। তারপর তুমি আবার মেসেজ টাইপ করবা MBBS স্পেস ইয়েস স্পেস তোমাকে যেই পিন নাম্বারটা দিয়েছে সেটা, তারপর তোমার সেন্টার কোড যেটা আছে, সেই সেন্টার কোড মানে তুমি যে তোমার প্রেফার্ড যে 4টা সেন্টার আছে, সেটা 4টা সেন্টার তুমি এখানে টাইপ করবা আর কি, হ্যাঁ। এরপর তোমাকে ফিরতি SMS-এ তোমার কোন সেন্টারে তুমি এনলিস্টেড হয়েছো, সেই সেন্টারের নামটা সাথেই জানিয়ে দিবে, ঠিক আছে? তো সেন্টারের নাম জানাই দিবে, কিন্তু প্রবেশপত্রে উল্লেখ থাকবে তোমার পরীক্ষার কোথায় হবে, ঠিক আছে? পরীক্ষার ভেন্যু কোথায় হবে এটা তোমাকে প্রবেশপত্রে জানাই দিবে বা অ্যাডমিট কার্ডে জানাই দিবে, ঠিক আছে? তো ভুল করে কিন্তু আবার এই সেন্টারের নামেই পরীক্ষা দিতে চলে যাও না, ওইটা কিন্তু আবার অ্যাডমিট কার্ডে দেখে নিতে হবে, কারণ পরীক্ষার ভেন্যু আর সেন্টার সবসময় মিল থাকবে না। যেমন সেন্টার যদি হয় ঢাকা মেডিকেল কলেজ, ভেন্যু হবে হয়তো ঢাকা ইউনিভার্সিটির ভিতরের কোনো একটা কিছু, ঠিক আছে? সো যে কোনো ধরনের প্রবলেমে যদি পড়ো, 121 এই নাম্বারে ফোন করতে পারো, অথবা এই নাম্বারটাতে তোমরা যে কোনো সময় ফোন করতে পারো। সো পরীক্ষার নিয়মাবলী তো জানোই, যে অ্যাডমিট কার্ডটা তো অবশ্যই নিতে হবে, সেটা রঙিন প্রিন্টে, এবং সাথে বল পয়েন্ট কলম নিতে হবে, তার সাথে অন্য কিছু নেওয়া যাবে না, কোনো প্রকারের ঘড়ি, কোনো প্রকারের ডিভাইস সাথে নেওয়া যায় না, ওকে? আর বাদ বাকি জিনিসপত্র আমরা মোটামুটি জানি সবাই, হ্যাঁ। সো এরপরে হচ্ছে মেধা তালিকা কিভাবে হবে, 200 নম্বরের মধ্যে মোট মেধা তালিকা হবে, রেজাল্ট তোমার SMS-এও জানাই দিবে, ওয়েবসাইটেও পাওয়া যাবে, ঠিক আছে? ওকে। আর ভর্তির সময় তোমার যেই জিনিসগুলা লাগবে ওইগুলা এখানে দেওয়া আছে, এগুলো অনেক পরের ব্যাপার, আমরা নিশ্চয়ই চান্স পাওয়ার পরে এগুলা নিয়ে আরও কথাবার্তা বলবো, ভর্তির সময় কি দরকার হবে না হবে। সো এখানে আরেকটা বিষয় দেখার আছে, যে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সহ ইন্টার্নশিপ মাইগ্রেশনটা কিন্তু বন্ধ করে দিয়েছে। এখন কিন্তু যেই মেডিকেল কলেজে পড়বে ওই মেডিকেলেই ইন্টার্নশিপ করতে হবে, হ্যাঁ। সো আর যে কোনো সিদ্ধান্তের বিষয়ে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে। তো লেগে থাকা সৎভাবে, স্বপ্ন জয় তোমারই হবে। আমরাও দোয়া করি তোমাদের জন্য অনেক অনেক। আর তোমাদের এই এই যে প্রক্রিয়াটা, অ্যাপ্লিকেশন করার যে প্রক্রিয়াটা, এই প্রসেসের মধ্যে যে কোনো প্রকার হেল্পের জন্য তুমি তোমার ব্রাঞ্চে যাবে, ব্রাঞ্চের ভাইয়ারা তোমাকে যতটুকু সম্ভব হেল্প করবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকো, সুস্থ থাকো।